সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি মামলায় রিভিশন। ফৌজদারি আদালত কিভাবে রিভিশনটা করে এটা আমাদের সবারই জানা প্রয়োজন। এটা ছাড়া যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। মোটামুটি আমরা 432 থেকে 442-এর মধ্যে এই রিলেটেড আলোচনাগুলো পাবো, যদিও এখানে রেফারেন্স ছিল, বর্তমানে ফৌজদারি মামলায় রেফারেন্স কিন্তু নাই। সর্বপ্রথম আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সেকশনটা সেটা হচ্ছে 435-এর রিভিশন। এখন এই রিভিশন জিনিসটা কি কেন করা হয়, এই প্রথমে এটাই বোঝানো হয়েছে যে দেখেন, রিভিশনটা নর্মালি হচ্ছে যদি আইনগত কোনো ব্যত্যয় ঘটে তাহলে হায়ার অথরিটি কর্তৃক এটাকে সংশোধন করে দেয়, যাতে কোনো আদালত আইনগত ব্যত্যয় ঘটিয়ে কারো ক্ষতি না করে। তাহলে 435-এ আমাদেরকে বলা হচ্ছে রিভিশন করার ক্ষমতা হাইকোর্টের আছে, আর শুধুমাত্র আমাদের দায়রা আদালতের দায়রা জজের আছে। তাহলে রিভিশন ক্ষমতা কার কার? একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, তার নিচের সবার কাছ থেকে নথি তলব করে দেখে নিতে পারে যে মামলা ঠিকমতো কাজ করতেছে কিনা। যেমন একটা ফ্যাক্টরি বলেন বা ইনচার্জ বলেন, ফোরম্যান বলেন, তারা কি করে আপনারটা যাচাই বাছাই করে যে আপনি ঠিকমতো কাজ করতেছেন কিনা, সেম ওই জিনিসটা। আরেকটা হচ্ছে যে সেশন জজ, শুধু উনি সেশন জজ একজনই, উনি চাইলে উনিও রিভিশনটা করতে পারবেন। সম্ভবত 2003 সালে পারমিশনটা দেওয়া হয়েছে। একই রকমভাবে ফৌজদারি মামলায় রিভিশনটা 2003-এ দেওয়া হয়েছে, দেওয়ানি মামলা, আর এটা 1978 সাল থেকে আছে যে সেশন জজকে। এখন এই রিভিশন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে নিম্ন আদালত যে রায়গুলা বা যে সাজা বা যে কোনো একটা আদেশ যখন দিচ্ছে, এর কারেক্টনেস সঠিক আছে কিনা, এর লিগালিটি বৈধতা এবং তার যে প্রপার্টি যথাযথ ঠিক আছে কিনা। যেমন ধরেন যে চুরির মামলা প্রমাণিত হয়েছে, এখন বিচারক শাস্তি দিল 5 দিন, তো এটা দেখতে অকওয়ার্ড লাগে। তো ওই জন্য চাইলে আদালত নিজে থেকে নিজে ওইটার নথিগুলা তলব করে দেখতে পারে যে আসলে তার কি প্রপার্টিটা ঠিক আছে কিনা। সবকিছু প্রমাণ করার পরে 5 দিন কিভাবে শাস্তি দেয়। তাহলে রিভিশন করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে, ইংরেজিটা মনে রাখবো, কারেক্টনেস, লিগালিটি এবং প্রপার্টি। এটা ছাড়া বলতেছে যে এইটা ছাড়া আর কি হইতে পারে, এটসার বলতেছে যে রেগুলারিটি অফ এনি প্রসিডিং অফ কোর্ট, কোনো আদালতের যেই কোনো কার্যক্রম সেটা ঠিক আছে কিনা, মামলা ঠিক মতো চলতেছে কিনা, কার্যক্রমটা চলতেছে কিনা। যেমন কি জন্য হইতে পারে আমরা জাস্ট একটু পরে দেখাবো, যে আপনি মামলা দায়ের করতে গেলেন ম্যাজিস্ট্রেট আদালতে, ম্যাজিস্ট্রেট আপনার মামলাটা খারিজ করে দিল। এখন খারিজ যে করছে সে আইনগতভাবে লিগালি করছে কিনা, তো এটার জন্য আপনি রিভিশন দায়ের করেন। তাহলে রিভিশন মূলত যে জিনিসটা সেটা হচ্ছে যে আদালত যে আদেশটা দিচ্ছে, যে রায়টা দিচ্ছে, যে সাজাটা দিচ্ছে, এটা সঠিক আছে কিনা, আইনগত যাবতীয় সবকিছু যাচাই বাছাই করা। এখন যেটা হচ্ছে যে এই আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে কি করতে পারে, যে এই সাজাটা স্থগিত করতে পারে, আসামিকে জামিনে মুক্তি দিতে পারে, বন্ড দিয়ে মুক্তি দিতে কিন্তু পারে। তাহলে আমরা রিভিশন জিনিসটা বুঝে ফেললাম। এখন এই রিভিশন করতে গিয়ে হাইকোর্ট কি করতে পারে, ইনকোয়ারি করারও আদেশ দিতে পারে। কেমন? যে যখন হাইকোর্ট নিজে থেকে নিজে অথবা কেউ হাইকোর্টের কাছে আবেদন করলো রিভিশন করার জন্য, তখন তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কি করতে পারেন, নির্দেশ দিতে পারেন। নির্দেশ তাহলে কি কারণে দিবেন? তিনটা মূলত আমরা কারণ পাচ্ছি। একটা হচ্ছে আপনি যখন মামলাটা দায়ের করতে গেছেন আদালতে, আদালত কি করলো, 203 ধারা অনুযায়ী মামলাটা আপনার খারিজ করে দিল, আপনার নালিশ খারিজ করে দিল। তাহলে নালিশ খারিজের বিরুদ্ধে কি প্রতিকার করি আমরা? আমরা রিভিশন দায়ের করি। তাহলে আদালত নিজে থেকে নিদেও অথবা আপনি আবেদন করলে এটার বিষয়ে রিভিশন দায়ের হবে, সেখানে একটা ইনভেস্টিগেশনও হতে পারে। এরপরে যেটা হচ্ছে যে যখন আপনি একটা তদন্ত রিপোর্ট আসলো, সেখান থেকে আপনার মনে হইলো আসামের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তখন আপনি ডিসচার্জ যেই 204-3 যেই কি করা হয়, আমরা মামলাটাকেও খারিজ করে দিচ্ছি। তো সেক্ষেত্রেও কি করতে পারবো, রিভিশন করতে পারবো। অথবা কোনো ব্যক্তিকে যে কোনো অভিযোগ থেকে আমরা যখন ডিসচার্জ করতেছি অ্যাট এনি সময়, কখন হয়, যেমন ম্যাজিস্ট্রেট আদালতে 241-এর অনুযায়ী ডিসচার্জ করে, দায়রা আদালত করে, নানা প্রকার। এটা ছাড়া তো এখনটা আমরা নতুন যে সিআরপিসি সংশোধনে দেখলাম কি 173-এর অনুযায়ী ডিসচার্জ করে, এগুলোর বিরুদ্ধে সবার প্রতিকার হচ্ছে কি রিভিশন দায়ের করা। আর রিভিশনের ক্ষেত্রে তাহলে আমরা দুইটা সেকশন পারলাম। রিভিশনটা কেন করা হয়, রিভিশন কারা করতে পারে, রিভিশন করতে গেলে তদন্তের আদেশ। এখন আসি, হাইকোর্ট যদি রিভিশন করে হাইকোর্ট কি করবে? তো হাইকোর্ট কি করতে পারে, তার সাবঅর্ডিনেট যেই কোনো মামলার নথি আদেশ এগুলা সে নিজে কি করতে পারে, তলব করতে পারে, অথবা কেউ আবেদন করলে সেগুলো দেখতে পারে।
দেখে সে কি করতে পারে, একটা আপিল আদালত যে সমতা প্রয়োগ করতে পারতো, আপিল আদালত কি করতে পারতো, যদি দণ্ড স্থগিত করা, জামিন দেওয়া, এগুলো সব কাজ করতে পারবে। এবং যদি কাউকে খালাস দেওয়া হয়, গ্রেপ্তারের আদেশও দিতে পারবে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করারও ক্ষমতা আছে। তার মানে রিভিশনেও অনেক কিছু কিন্তু করা যায়। একই রকম ভাবে যে সেই কাজটা যেটা করতে পারে, সাজা বাড়িয়েও দিতে পারে। সাজা কিন্তু সেশন কোডের ক্ষমতা 300 আমাদের 38 অনুযায়ী সাজা ইনঅ্যাডিকুয়েট সেন্টেন্স যদি হয় সাজা বাড়িয়েও দিতে পারে, যদি বিচারপতিরা সমভাবে বিভক্ত হন 429 অনুযায়ী মামলা নিষ্পত্তি হবে। এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে অভিযুক্ত তাকে তার আত্মপক্ষ সমর্পণের সুযোগ দিতে হবে। আর যদি কোনো ম্যাজিস্ট্রেট সাজা দেন, তবে হাইকোর্ট সেই সাজা প্রথম শ্রেণী বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে সাজা দিতে পারেন তার চেয়ে বেশি দিতে পারবে না। সীমাবদ্ধতা যেটা, সেটা হচ্ছে হাইকোর্ট কোনো খালাস রায়কে দোষী রায়ে রূপান্তর করতে পারবে না। তাহলে সীমাবদ্ধতা আমরা কি পাইলাম, হাইকোর্ট কোনো অ্যাকুইটাল রায়কে কনভিকশন রায়ে রূপান্তর করতে পারবে না রিভিশনের সময়। মাথায় কিন্তু নেবেন, রিভিশনে আপনি রিভিশনের সময় হাইকোর্ট কোনো খালাস রায়কে কনভিকশনে রূপান্তর করতে পারবে না, ওইটা তখন আমাদের আপিল করতে হয়, রিভিশনের সুযোগ নাই। সেশন জজ যিনি আছেন তিনি 39-এর এ অনুযায়ী যে আদেশ দিবেন সেটি হাইকোর্টের রিভিশনে নিতে পারবে না। তার মানে হাইকোর্টেরও কিছু সীমাবদ্ধতা আছে, মানে দ্বিতীয় রিভিশন চলে না। আর যেখানে আপিল করার সুযোগ আছে এবং কেউ আপিল করে না, সেই পক্ষ রিভিশন আবেদন করতে পারবে না। আপনি আপিল করেন কেন রিভিশন করবেন? এরপরে সাবসেকশন আমাদের 6 বলতেছে, যদি দোষীকে কনভিক্টেড পার্সনকে সাজা বাড়ানোর বিষয়ে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়, তবে সে তার দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে যুক্তি দেখাতে পারবে যে আমি দোষী না। এখন আসি দায়রা আদালত কি করতে পারবে। বলতেছে যে ম্যাজিস্ট্রেট আদালত, যেই আমাদের হাইকোর্ট যে ক্ষমতা প্রয়োগ করছে, আমাদের সেশন জজ ওই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে। আর তার যে রায় সেটা চূড়ান্ত হবে, আর এই কাজটা অতিরিক্ত সেশন জজও করতে পারবে। আর এই রিভিশনের সময় পক্ষদেরকে শোনাটা ইচ্ছাধীন, আদালত চাইলে পক্ষের কথা শুনতে পারে, না চাইলে নাই। আর হাইকোর্ট যে আদেশটা দিবে সেটা সার্টিফাইড আকারে লোয়ার কোর্টে পাঠিয়ে দিবে, তারা তখন সেখানে সেই অনুযায়ী কারেকশনটা করে নিবে। এখন এই যে রিভিশনটা যেই দিন থেকে নোটিশ জারি হইলো সেদিন থেকে 90 কর্মদিবসের মধ্যে যে রিভিশন সেটা কিন্তু সম্পন্ন হবে। এখন আমরা সাধারণ কমন লেম্যান বেসিক ম্যানের জন্য যদি আমরা বুঝাই, রিভিশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আদালত নিজে থেকে নিজে শুরু করতে পারে, অথবা আপনি আদালতের কাছে নিয়ে গেলে আইনগতভাবে আপনার যে কোনো দণ্ড, যে কোনো রায়, যে কোনো অর্ডার, যে কোনো প্রসিডিং সঠিক আছে কিনা আদালত যাচাই বাছাই করে দেখতে পারে। এই ক্ষমতাটা, রিভিশন ক্ষমতা হাইকোর্টও প্রয়োগ করতে পারে, আমাদের শুধু দায়রা জজ প্রয়োগ করতে পারে, টোটাল অন্য বিচারকরা পারে না। এই রিভিশনের একটাই যে আমরা দুর্বলতা বলবো, কোনো অ্যাকুইটালের বিরুদ্ধে রিভিশনে গেলে ওই অ্যাকুইটালটাকে কনভিকশনে করতে পারবে না। আর আপনার আপিল করার সুযোগ থাকলে রিভিশন দায়ের করা কিন্তু যায় না। আশা করি কিছুটা হলে আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের জন্য আমাদের যারা এই বার কাউন্সিলে বারবার ফেল করতেছেন, নভেম্বরে পরীক্ষার জন্য আমরা নিয়ে আসতেছি সুপার ম্যারাথন। জাস্ট মাত্র আপনি 7টা সাবজেক্টে মোটামুটি যদি আমরা বলি 1 মাস সময় দিলে ইনশাল্লাহ এমসিকিউ পাস করতে পারবেন, এখানে কোনো আপনার বাধা হয়ে দাঁড়াবে না। বিস্তারিত দ্রুতই জানতে পারবেন।